সীমা তার শাশুড়ি মা সঙ্গীতা দেবী এবং তার স্বামী মোহন ও তার ছোট মেয়ে শিল্পাকে নিয়ে বসবাস করত। শিল্পার বয়স ছিল মাত্র 7 বছর। তারা খুবই দরিদ্র ছিল। মোহন দিনমজুরের কাজ করত আর সীমা বাড়িতে দর্জির মেশিনে কাজ করত। সেখান থেকেই তাদের যে টাকা রোজগার হতো তাই দিয়েই তারা সংসার চালাতো। সীমা খুব ভালো সেলাই করতে পারত, তাই সে একটা দোকানের মালকিনের থেকে অর্ডার নিয়ে এসে বাড়িতেই সেলাই করত। সীমা যেই দোকানের মালকিনের কাজ করত সেই মালকিন খুব চালাক ছিল। সীমাকে দিয়ে বেশি বেশি কাজ করিয়ে নিত আর খুব কম টাকা মাইনে দিত। সীমা খুবই সাদাসিধে ছিল, তাই সে চুপচাপ কম মাইনেতেই কাজ করত। একদিন সীমা দোকানের মালকিনের কাছে জামা তৈরি করে নিয়ে যায়। মালকিন তাকে হিসাব দেয়। এই দেখো সীমা, তুমি মোট 50 পিস জামার সেট তৈরি করেছো। ঠিক আছে মালকিন, কাজ আসলে আমাকে বলবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, কাজ তো আসতেই থাকবে। ঠিক আছে, আজ তুমি পয়সা নিয়ে চলে যাও, কাল আমি তোমাকে ডেকে নেব। এই বলে মালকিন রমা সীমাকে মাইনে দিয়ে দেয়। এতটাই চালাক ছিল যে সীমাকে খুব কম টাকা মাইনে দিত। রমা ওই জামাগুলোকে অনেক বেশি টাকায় বিক্রি করত, কারণ সীমার হাতের সেলাই খুব ভালো ছিল, তাই সেগুলো অনেক বেশি দামে বিক্রি হয়ে যেত। সীমা মাইনে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতে সীমার শাশুড়ি মা সীমাকে বলে, বৌমা, আমার তো এই রমাকে একদম ঠিক বলে মনে হচ্ছে না। দেখো, তুমি সারাদিন কত মেহনত করো, অত জামা কাপড় বানালে, আর মাত্র এই কটা টাকা তোমাকে দিল। বৌমা, তুমি আমার কথা শোনো, ওর কাজ করো না। না না মা, আমি কাজটা ছাড়তে পারবো না। আপনি তো জানেন কাজটা করার পর আমাদের অনেকটা টাকার দিকে সাহায্য হয়। আমি যদি এখন কাজ ছেড়ে দিই তাহলে সংসারে অনেক অসুবিধা হয়ে পড়বে। ঠিক আছে বৌমা, তুমি যেমনটা ভালো বুঝবে তেমনটা করবে। এই বলে সঙ্গীতা দেবী সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রমা সীমাকে ফোন করে তাড়াতাড়ি দোকানে আসতে বলে। সীমা তাড়াতাড়ি দোকানে চলে যায়। দোকানে যেতে রমা সীমাকে বলে, সীমা, এবার তোমাকে অনেক কাজ করতে হবে। তোমার হাতে আর বেশি টাইম নেই। এই দেখো, এই 2 রকম ব্লাউজ করতে হবে আর স্কার্ট। মালকিন, বলছি যে ড্রেস দুটো তো একই, তাহলে কি সেম কাটিং একই রকম সেলাই করব? হ্যাঁ, দুইজনেই একই কাপড় কিনেছে, তাই জন্য আমি দুইজনেরই নাম দুটোতে লিখে দিয়েছি, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। রমা যখন সীমাকে বোঝাচ্ছিল তখনই সেখানে রমার 6 বছরের মেয়ে পিহু সেখানে এসে তার মাকে বলে, মা, ও মা, আমাকে আইসক্রিম কিনে দাও না, আমি আইসক্রিম খাবো। মা, শুনতে পাচ্ছ না নাকি? আমাকে আইসক্রিম কিনে দাও না। পিহু, তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে কথা বলছি? তুমি এসে আমাকে বিরক্ত করছো কেন? বলছি দাদা, আমার মেয়েকে একবার ওই আইসক্রিমের দোকানে নিয়ে যান তো। রমার কথা শুনে পিহুকে আইসক্রিমের দোকানে নিয়ে যায়। সীমা রমাকে জিজ্ঞাসা করে, মালকিন, এটা আপনার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। দেখো না, ওকে যে দেখাশোনা করে সে আজকে বাড়িতে গেছে, তাই সকাল থেকে ও আমার কাছেই আছে। সকাল থেকে খুব বিরক্ত করছে। আচ্ছা, তুমি এখন এইগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি সেলাই করে নিয়ে আসবে, তারপরে আমি আবারও তোমাকে কাজ বলে দেব। সীমা কথাবার্তা বলার পর বাড়ি ফিরে এসে ব্লাউজ স্কার্ট তৈরি করতে থাকে। কিছুদিনের মধ্যেই সীমা ব্লাউজ আর স্কার্ট খুব সুন্দরভাবে তৈরি করে রমাকে দিয়ে আসে। সেই দিনে বিকেলবেলা রমার ফোন আসে। সীমা তাড়াতাড়ি রমার কাছে দোকানে যায়। সীমা দেখেছে রমা খুব রেগে রয়েছে। সীমা, তোমাকে আমি আলাদা আলাদা সেলাই করার জন্য বলেছিলাম, আর তুমি এই রকম সেলাই করেছো। তুমি এই রকম ভুলভাল সেলাই কি করে করতে পারো? আজ তোমার জন্য 2টো ক্লায়েন্ট চলে গেছে। কিন্তু মালকিন, আমি তো একদম নাম দেখেই সেলাই করেছি। যেই রকম আপনি নাম লিখে দিয়েছেন ওই রকম দেখেই আমি আলাদা আলাদা সেলাই করেছি। চুপ করো, আমি আর কিছু শুনতে চাই না। এই কাপড়গুলো যেগুলো তুমি ভুল করেছো সেগুলো আবারও তৈরি করে আনো, ভালো করে ফিটিং করবে, আর তারপর আমাকে দিয়ে যাবে। এগুলো হয়ে গেলে আর আমার কাছে কাজে আসতে হবে না। সীমা চুপচাপ কাপড়গুলো নিয়ে চলে আসে, আবারও ফিটিং করে দোকানে দিয়ে দেয়। সত্যিই তো, এটাই ছিল যে রমা নিজেই ভুল ছিল। সীমা ঠিকই সেলাই করেছিল। সীমা তার শাশুড়ি মাকে বলে, মা, আপনি ঠিকই বলেছিলেন, মালকিনের উপর অতটা বিশ্বাস করাটা ঠিক হয়নি। আমার মালকিন আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতক করলো। কোনো ব্যাপার নাই বৌমা, যা হয়েছে ভালোই হয়েছে। ওই রকম বিশ্বাসঘাতক মহিলার কাছ থেকে দূরে থাকাই ভালো। মা, এখন কি করব? সংসারের এইরকম অবস্থা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সীমা যখন তার শাশুড়ি মাকে এইসব কথা বলছিল তখনই তার মেয়ে তার কাছে এসে বলে, মা, মা দেখো না, বাইরে আইসক্রিম ওলা এসেছে। আমার খুব মন যাচ্ছে আইসক্রিম খাবার, তুমি আমাকে কিনে দাও না। চুপ কর এখন, আমার মাথা গরম হয়ে আছে। সরে যা আমার কাছ থেকে। আমার কাছে পয়সা নেই এখন আইসক্রিম কিনে দেবার মতো। তোর বাবা আসলে তোর বাবাকে বলবি।
সীমার কথা শুনে ছোট্ট মেয়ে শিল্পা কাঁদতে থাকে। সীমাকে কাঁদতে দেখে সঙ্গীতা দেবী বলে, বৌমা, অতটুকু একটা বাচ্চা মেয়ে কি বা বোঝে বলো? তুমি ওকে ওই রকম কথাবার্তা বলছো কেন? তুমি তো ওকে বুঝিয়ে বলতে পারতে। আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা। শিল্পা, চলো আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো। এই বলে সঙ্গীতা দেবী শিল্পাকে আইসক্রিম কিনে দেবার জন্য নিয়ে যায়। এই রকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন মোহন কাজ থেকে দুপুরবেলা বাড়ি ফিরে আসে। তাকে দেখে সীমা বলে, কি গো, কি হয়েছে তোমার? তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে? কি রে বাবা, তোর কি কোনো অসুবিধা হচ্ছে? তোর কি শরীর অসুস্থ? হ্যাঁ, আমার শরীর খুবই অসুস্থ লাগছে, কারণ আমার পেটের খুব যন্ত্রণা হচ্ছে। চলো, তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। না না, ডাক্তারের কাছে যাবার কোনো প্রয়োজন নেই, একটু পরই ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে যাওয়ার মানে শুধু শুধু বাড়িতে পয়সা খরচ হয়ে যাবে। বাবা, বৌমা তো ঠিকই বলেছে, তুই একবার ডাক্তারের কাছে যা। বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তখন আরো কষ্ট হবে। সীমা মোহনকে নিয়ে ডাক্তারের কাছে যায়। প্রায় 2-3 দিন হয়ে যায়, মোহন কাজে যায় না। এদিকে সীমারও কাজ ছিল না। একদিন সীমা বাজারের দিকে যাচ্ছিল, তখন সীমা দেখে তার এক প্রতিবেশী একটা দর্জির মেশিন একজনকে বিক্রি করে দিচ্ছে। সেই দেখে সীমা বলে, দিদি, বলছি আপনি এই মেশিনটা ওনাকে কেন বিক্রি করছেন? আপনি তো আমাকে বলতে পারতেন কত দাম এই মেশিনটা, তাহলে আমি নিয়ে নেব। আমি তো বিক্রি করার জন্যই ওনার কাছে নিয়ে এসেছিলাম। উনি আমাকে 300 টাকা দিচ্ছে, 300 টাকা দিয়ে আপনিই নিয়ে নিন। এই বলে সীমা মেশিনটাই কিনে নেয়। মেশিনটাকে ঠিক করে সীমা সেটাতে জামা কাপড় তৈরি করতে লাগলো। সীমা একটা দোকান ভাড়া নিল আর সেখানে এসে খুব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস তৈরি করতে লাগলো। তার ড্রেস দেখে সবাই তার কাছে জামা সেলাই করতে আসতো। কেউ আর রমার দোকানে জামা সেলাই করতে যেত না। এইরকম ভাবে আস্তে আস্তে সীমার দোকান খুব বড় হতে লাগলো আর তারা সকলে সুখে শান্তিতে হাসি খুশির সঙ্গে জীবন কাটাতে লাগলো।